আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। রেটিনা কোচিং আয়োজিত অনলাইন ভিত্তিক 10টি ইংরেজি ক্লাসের আজকের ষষ্ঠ ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ষষ্ঠ ক্লাসের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের দ্বিতীয় পর্ব। আজকের এই ভিডিওটি সম্পূর্ণটুকু যদি দেখো তাহলে ইনশাআল্লাহ এই অংশ থেকে যত কঠিন প্রশ্নই ভর্তি পরীক্ষায় আসুক না কেন সবগুলোর আনসার করতে পারবে ইনশাআল্লাহ। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস গেট স্টার্টেড। আজকের রাইট ফর্ম অফ ভার্বসের দ্বিতীয় পর্বে আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব কোন কোন ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে, কোন কোন ক্ষেত্রে ভার্বের পাস্ট টেন্স হয়, কোন কোন ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কোন কোন ক্ষেত্রে ভার্বের আগে টু দিতে হয় অর্থাৎ ইনফিনিটিভ করতে হয়, সো ডট 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 দ্যাট, সো দ্যাট, লেস্ট, এগুলো রুল আলোচনা করব এবং সবশেষে কন্ডিশনালস নিয়ে আলোচনা করব। শুরুতেই দেখতে পাচ্ছ এই সকল ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়, যেমন সাহায্যকারী ভার্ব উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, এই সকল মডেল অক্সিলারি ভার্বসের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়। সেগুলোর সাথে নট থাকলেও বেস ফর্ম হয়, নট না থাকলেও বেস ফর্ম হয়। যেমন দেখো আই উইল গো, আমরা এখানে সর্বদা বেস ফর্ম ব্যবহার করব। তারপর আই উইল নট গো, এখানেও আমরা বেস ফর্ম ব্যবহার করব। মডেল অক্সিলারির পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। এরপর দেখো হ্যাড বেটার, উড রাদার, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। যেমন এখানে হ্যাড বেটার দিয়ে 38তম বিসিএস একটা প্রশ্ন ছিল, টুরিস্টস হ্যাড বেটার গেট দেয়ার রিজার্ভেশনস ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই টু কক্সবাজার। এই যে হ্যাড বেটার, এরপরে ভার্বটা যেটা আছে গেট ভার্ব, সেটা তার একদম বেস ফর্মে বসবে। তারপরে উড রাদার দিয়ে 13তম বিসিএস 13th বিসিএস একটা প্রশ্ন ছিল এরকম, দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড আই উড রাদার স্টার্ভ দেন বেগ। আই উড রাদার স্টার্ভ দেন বেগ, আমি বরং না খেয়ে থাকবো তো ভিক্ষা করবো না। তো এই উড রাদারের পরে স্টার্ভ যে ভার্বটা দেখতে পাচ্ছ সেটি কিন্তু একদম বেস ফর্মে আছে। তারপরে অন্যান্য সাহায্যকারী ভার্ব যেমন ডু, ডাজ, ডিড, সেগুলোর সাথে নট থাকলে থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে। এগুলোর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়। যেমন হোয়ার ইউ গো ইয়েস্টারডে, তাহলে আমরা এখানে ব্যবহার করবো হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। যেহেতু এটা পাস্ট টেন্স আমাদেরকে হচ্ছে ডিড নিতে হবে, ডিডের পরে ভার্বটা বেস ফর্মে থাকবে। তারপর হি ডাজ নট কাম, এটার পরে ভার্বের বেস ফর্ম। এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ওড টু, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। যেমন আই এম টু গো, আমাকে যেতে হয়। তারপরে হি হ্যাজ টু লিভ, তাকে লিভ করতে হয়, প্রস্থান করতে হয়। সেগুলোর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হচ্ছে। ক্যান নট বাট, কুড নট বাট, এগুলোর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়। যেমন আই ক্যান নট বাট গো, আমি না যেয়ে পারি না। আর যদি আমি পাস্ট টেন্সে বলতে চাই তাহলে বলবো আই কুড নট বাট গো, আমি না যেয়ে পারিনি। ইউজড টু, অতীতের কোনো অভ্যাস বোঝাতে ইউজড টু ব্যবহৃত হয় এবং সেটার পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়। আই ইউজড টু গো, মানে আমি যেতাম অতীতে, এটা একটা অভ্যাস। প্রিপোজিশন টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। যেমন প্লিজ ট্রাই টু জয়েন দ্য ওয়ার্ক, কাজটিতে জয়েন করার চেষ্টা করো। সো এখানে আমরা কিন্তু টু এর পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। হেল্প, মেক, লেট, এই তিনটি ভার্ব বিশেষভাবে মনে রাখতে হবে, এগুলো বেয়ার ইনফিনিটিভের ভার্ব। অন্যান্য বেয়ার ইনফিনিটিভগুলোতে অনেক সময় ভার্বের বেস ফর্ম নাও বসতে পারে, তবে এই হেল্প, মেক, লেট এদের পরে সর্বদাই বেয়ার ইনফিনিটিভ হয়। বেয়ার ইনফিনিটিভ মানে ভার্বের বেস ফর্ম হবে। যেমন হি হেল্পড মি ডু দ্য ওয়ার্ক, সে আমার কাজটি করতে সাহায্য করলো। আমরা ভুল করে অনেকে হি হেল্পড মি টু ডু দ্য ওয়ার্ক এরকম করি, এখানে কিন্তু টু দেওয়া যাবে না, শুধু ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এগুলো ছিল হচ্ছে ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় হয়। এবার আমরা একটু দেখি কাদের পর ভার্বের পাস্ট টেন্স হয় অর্থাৎ ভি2 ফর্ম হয়। এই সকল ক্ষেত্রে ভার্বের পাস্ট টেন্স হয়, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, 1971, বা এরকম পাস্ট টেন্স নির্দেশ করে এরকম কোনো সাল। লং সিন্স, লং, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডেকেড, লাস্ট সেঞ্চুরি, এগুলো সব অতীত বোঝায়। সো এগুলোর ক্ষেত্রে হচ্ছে পাস্ট টেন্স হবে। যেমন হি কাম হিয়ার ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে সো এটাকে আমাকে পাস্ট টেন্সে করতে হবে। হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে গতকালকে এখানে এসেছিল। উড দ্যাট, এটির পরে সর্বদাই পাস্ট টেন্স হয়। যেমন উড দ্যাট আই, বি ভার্ব থাকলে আরেকটা জিনিস মনে রাখবে যে বি ভার্ব থাকলে পাস্ট টেন্সে ওয়াজ এবং ওয়ারের মধ্যে কেবল এবং কেবল ওয়ার হয়, অথবা সেটাকে আমরা কুড বি দিয়েও করতে পারি। উড দ্যাট আই ওয়ার আ কিং, অথবা উড দ্যাট আই কুড বি এ কিং, ইস আমি যদি রাজা হতাম। তারপরে উইশ অথবা ফ্যান্সি অথবা ইফ দিয়েও কিন্তু এই অর্থটা প্রকাশ করা যায়, ইস, এটা অতীতকালের একটা অসম্ভব ইচ্ছা বোঝাতে এই সকল শব্দগুলো ব্যবহৃত হয়। আই উইশ আই, বি ভার্ব আছে সো এখানে আমরা ওয়ার ব্যবহার করব। আই উইশ আই ওয়ার এ কিং অথবা আই উইশ আই কুড বি এ কিং, ইস যদি আমি রাজা হতে পারতাম। 34তম বিসিএসে আসা প্রশ্ন। তারপরে দেখো আই উইশ আই হ্যাভ দ্য উইংস অফ আ বার্ড, এখানে কিন্তু পাস্ট টেন্স করে দেবো। হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, অথবা কুড ব্যবহার করে তারপরে এইটার বেস ফর্ম অর্থাৎ হ্যাভ, কুড হ্যাভ, সেটাও আমরা ব্যবহার করতে পারি। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, অথবা আই উইশ আই কুড হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড, ইস আমার যদি পাখির মতো ডানা থাকতো। 34তম বিসিএসে এসছে এরকম যে ইফ আই ওয়ার এ কিং,
ইস আমি যদি রাজা হতাম। এখানে ওয়্যার ছাড়াও আমরা কুড বি ব্যবহার করতে পারতাম, ইফ আই কুড বি আ কিং, দুটোই সঠিক। অ্যাজ ইফ অ্যাজ দো যেন অর্থে আমরা এরপরে সর্বদাই ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করতে দেখি। যেমন হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি বি আ ম্যাড, সে এমনভাবে কথা বলে যেন সে একটা পাগল। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, বি ভার্ব থাকলে পাস্ট টেন্স হিসেবে সর্বদাই ওয়ার নিতে হবে, কখনোই ওয়াজ নেওয়া যাবে না। এখানে যেই পার্সন যেই নাম্বারই থাকুক না কেন, বি ভার্বের জন্য অতীতকালে অবাস্তব অতীত বোঝাতে সর্বদাই ওয়ার ব্যবহার করতে হবে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে এমনভাবে কথা বলে যেন সে একটা পাগল। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 98 সালে এসেছিল। তারপর হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ, এই যে পাস্ট টেন্স, নো এর পাস্ট টেন্স হচ্ছে নিউ, সেখানে আমরা ব্যবহার করব হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ অল, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। আমরা অ্যাজ ইফ দিয়ে 30তম বিশেষ একটা প্রশ্ন দেখি। রিশান ওয়াক্স, রিশান এমনভাবে হাঁটে যেন সে একটা ঘোড়া। রিশান ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়ার লেম, সো বি ভার্ব থাকলে ওয়ার ব্যবহার করবো, সেটা একটু খুব গুরুত্বপূর্ণ কথা। এখানে একটা নোট করার বিষয় হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো যেটি বলি না কেন, এই অ্যাজ ইফের আগের অংশটা খেয়াল করো, যে টক্স আছে, স্পিক্স, ওয়াক্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তখন কিন্তু এগুলো পাস্ট টেন্সে হয়েছিল। কিন্তু যদি এই পাশে অ্যাজ ইফের আগের অংশটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্ট করতে হবে, এটি খুব গুরুত্বপূর্ণ কথা। হি স্পিক্স যদি থাকতো তাহলে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং হতো, কিন্তু যদি এখানে পাস্ট টেন্স থাকে, অর্থাৎ যেমন এখানে স্পোক আছে, এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা কিন্তু আর পাস্ট ইনডিফিনিট করা যাবে না, পরেরটা পাস্ট পারফেক্ট করতে হবে। হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। এছাড়া আর যে ক্ষেত্রে পাস্ট টেন্স হয়, যেমন ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এখনই উপযুক্ত সময়, এটার পরে যদি সাবজেক্ট থাকে, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেমন এখানে সাবজেক্ট রয়েছে ইউ, সাবজেক্ট যদি থাকে তাহলে এরপরে ভার্বটা অবশ্যই পাস্ট টেন্স করতে হবে। যেমন ইট ইজ হাই টাইম ইউ রিয়েলাইজড ইউর মিস্টেকস, 13তম বিশেষের প্রশ্ন, এটাই উপযুক্ত সময় তোমার মিস্টেকগুলো উপলব্ধি করার। সো এখানে খেয়াল করো যে সাবজেক্ট কিন্তু আছে, ইউ আছে, যদি এই ইউটা না থাকে, অর্থাৎ সাবজেক্টটা না থাকে, তখন কিন্তু এখানে রিয়েলাইজড করা যাবে না, পাস্ট টেন্স করা যাবে না, তখন সেক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। যেমন ইট ইজ হাই টাইমের পর ইউ নাই এখানে, তাহলে এখানে আমরা রিয়েলাইজের জায়গায় কী করবো, টু রিয়েলাইজ, ইট ইজ হাই টাইম টু রিয়েলাইজ ইউর মিস্টেক্স, অথবা ইট ইজ হাই টাইম ইউ রিয়েলাইজড ইউর মিস্টেক্স, দুভাবে করতে পারি, একটা সাবজেক্ট সহ একটা সাবজেক্ট ছাড়া। সাবজেক্ট সহ করলে পাস্ট টেন্স, আর সাবজেক্ট ছাড়া করলে ইনফিনিটিভ। 13তম বিশেষ আরেকটি প্রশ্ন এসছে, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার এখনই উপযুক্ত সময়, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। তারপর দেখো নো সুনার হ্যাড দেন, এটা অর্থ দেয় তে না তেই, মানে যেতে না যেতেই, খেতে না খেতেই, দেখতে না দেখতেই, এই টাইপের যে অর্থগুলো রয়েছে। যেমন নো সুনার হ্যাড হি, নো সুনার হ্যাডের পর হ্যাড যেহেতু আছে, সো এরপরে পাস্ট পার্টিসিপল করতে হবে, কিন্তু এরপরে যখন দেন আছে, দেনের পরে নেক্সট যে ভার্বটা থাকবে সেটি কিন্তু পাস্ট টেন্সে করতে হবে। নো সুনার হ্যাড হি এইমড অ্যাট দ্য বার্ড দেন ইট ফ্লিউ অ্যাওয়ে, পাখিটিকে তাক করতে না করতে এটি উড়ে গেল। হার্ডলি স্ক্যার্সলি যদি থাকে, নো সুনার হ্যাড না থেকে যদি হার্ডলি স্ক্যার্সলি হ্যাড থাকে, তাহলে এরপরে অবশ্যই হুয়েন দিতে হবে, হুয়েন দিতে হবে, এবং সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট, পাস্ট পারফেক্ট, এটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এরপর দেখো কাদের পরে V3 হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়, উইল বি, উড বি, শ্যাল বি, শুড বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি, এগুলো যদি প্যাসিভ সেন্স দেয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এগুলো ব্যবহৃত হয়, তখন কিন্তু সেগুলোর পরে পাস্ট পার্টিসিপল হবে না। যদি এগুলো প্যাসিভ সেন্স দেয়, তখনই কেবল এগুলোর সাথে এগুলোর পরে নেক্সট যে ভার্বটা আসবে সেক্ষেত্রে কিন্তু পাস্ট পার্টিসিপল হবে। যেমন ইট ক্যান ডু ইন মেনি ওয়েজ, এটা অনেকভাবে করা যায়, ইট ক্যান বি ডান ইন মেনি ওয়েজ, এটা প্যাসিভ অর্থ দিচ্ছে, সো এখানে করতে হবে আমাকে ইট ক্যান বি ডান ইন মেনি ওয়েজ। আমরা যদি ভুল করে করি ইট ক্যান ডু ইন মেনি ওয়েজ, তাহলে কিন্তু অর্থটা হবে না। তারপর দেখো উইল হ্যাভ, উড হ্যাভ, শ্যাল হ্যাভ, শুড হ্যাভ, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, এগুলো যদি প্যাসিভ সেন্স অর্থ দেয়, তাহলে সেগুলো এরপরেও কিন্তু নেক্সট ভার্বটা কিন্তু পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্ম হবে। যেমন ইউ মাইট হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তুমি অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে। ইফ ইউ হ্যাড নট স্টাডিড, যদি তুমি পড়াশোনা না করতে, তাহলে ইউ কুড নট হ্যাভ পাস্ট, তুমি পাস করতে না। তাহলে এক্ষেত্রে এই যে কুড হ্যাভ দেখতে পাচ্ছি আমরা, কুড হ্যাভের পরেও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তারপর দেখো যত প্যাসিভ সেন্স আছে অর্থাৎ প্যাসিভ ভয়েস, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল করতে বাধ্য। যেমন আইনস্টাইন কনসিডার আ গ্রেটেস্ট সায়েন্টিস্ট, আইনস্টাইনকে একজন অনেক বড় সায়েন্টিস্ট হিসেবে বিবেচনা করা হয়, তিনি কিন্তু নিজে বিবেচনা করেন না, তাকে বিবেচনা করা হয়, সো এটা কিন্তু প্যাসিভ ভয়েস, আর সে কারণে কিন্তু এখানে ইজ কনসিডার্ড দিতে হবে। তুমি যদি এখানে আইনস্টাইন কনসিডার্স
গ্রেট সায়েন্টিস্ট দাও, তাহলে কিন্তু হবে না। অ্যাজ পাস্ট পার্টিসিপল হিসেবে তো সর্বদাই আমরা B3 ফর্ম ব্যবহার করি, যেমন বিটেন বাই দ্য পাবলিক, দ্য থিফ র্যান ওয়ে, পাবলিকের মার খেয়ে চোরটি দৌড়ে পালালো। পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রেও আমরা হ্যাভিং গন টু দ্য মার্কেট হি বট আ শার্ট, হ্যাভিং এর সাথে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তখন সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। সো মার্কেটে যে সে একটি শার্ট কিনলো, হ্যাভিং গন টু দ্য মার্কেট হি বট আ শার্ট। সো এই সকল ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ V3 ফর্ম হয়। এরপর আমরা দেখব যে কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কোন কোন ক্ষেত্রে। আমরা এখন 9টি ক্ষেত্র দেখাবো যেখানে যেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন সিম্পল সেন্টেন্স এর ভিতরে সিম্পল সেন্টেন্স, যেমন দেখো এখানে আই হার্ড হিম সে দিস, আমি তাকে এটি বলতে শুনলাম। সো একটা ভার্বের পর নেক্সট যখন একটা ভার্ব আসে তখন পরবর্তী ভার্বটার সাথে অবশ্যই আইএনজি হয়ে থাকে সাধারণত। যেমন আই হার্ড হিম সেইং দিস, আমি তাকে সেটি বলতে শুনলাম। এটি মেডিকেল ভর্তি পরীক্ষা 12 সালে এসছে, 94 সালে এসছে। তারপর দেখো আই স এ গার্ল, এই যে স একটা ভার্ব, নেক্সট আরেকটা ভার্ব হচ্ছে সুইম। তাহলে আই স এ গার্ল সুইম ইন দ্য পুল, তাহলে এখানে আমাদের বলতে হবে আই স এ গার্ল সুইমিং ইন দ্য পুল, আমি একটি বালিকাকে পুলের ভিতরে সাঁতার কাটতে দেখলাম। হি ওয়াচড দ্য বোট, এই যে একটা ভার্ব ওয়াচ, এরপর নেক্সট যে ভার্বটা আসছে ফ্লোট, ফ্লোটের সাথে আইএনজি যুক্ত করতে হবে। হি ওয়াচড দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য রিভার। সো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, একটা ভার্বের পর একটা ভার্ব, তাহলে পরবর্তী ভার্বটার সাথে অবশ্যই আমাদের আইএনজি করতে হবে। এটা 29তম বিসিসে আসা প্রশ্ন। তারপর দেখো প্রিপোজিশনগুলোর পর ভার্বের সাথে আইএনজি হয়, তবে সাধারণত টু প্রিপোজিশন যেটা আছে সেটা বাদ দিয়ে। যেমন হি ইনসিস্টেড অন মাই, এই যে অন আছে প্রিপোজিশনের পরে গো আছে এখানে মাইয়ের পর, সো পজিটিভ হিসেবেও এখানে গোয়িং হওয়া উচিত। সো ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত করতে হবে। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমার ওখানে যাওয়ার ব্যাপারে জিদ করলো। হি গেভ আপ, এই যে আপ আছে এখানে প্রিপোজিশন, তারপরে প্লে আছে, তাহলে প্লেয়িং করতে হবে আমাকে। হি গেভ আপ প্লেয়িং ফুটবল হোয়েন হি গট ম্যারিড, সে ফুটবল খেলা ছেড়ে দিল যখন সে বিয়ে করলো। এখানে একটু বললাম যে সাধারণত টু ব্যতীত, তবে কিছু কিছু টু আছে যেগুলোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ রুল পরীক্ষার জন্য, বিশেষ করে বি ইউজ টু, গেট ইউজ টু, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু কারো প্রতীক্ষায় থাকা, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টমড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, প্রেফার্ড টু, কমিটেড টু, এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি যে টু আছে শেষে, কিন্তু তারপরেও এরপরে যে ভার্বগুলো আসবে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। এটা কেমন? যেমন হি ইজ ইউজ টু ডু দিস ওয়ার্ক, যেমন এখানে দেখো বি ভার্ব অ্যামিজার, বি ভার্ব বি ইউজড টু, বি ইউজ টুর পরে নেক্সট যে ভার্বটা থাকবে সেটা কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন হি ইজ ইউজ টু ডুইং দিস ওয়ার্ক, কিন্তু যদি এখানে এই ইজটা না থাকতো, অর্থাৎ এই বি ভার্বটা যদি না থাকতো তাহলে কিন্তু হি ইউজড টু হতো, তখন কিন্তু সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যেত না, তখন শুধুমাত্র ভার্ব বেস ফর্ম করতে হবে। হি ইউজ টু ডু দ্য ওয়ার্ক, কিন্তু হি ইজ ইউজ টু ডুইং দিস ওয়ার্ক, সেটা একটু খেয়াল রাখার চেষ্টা করবো। তারপর হি ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু জয়েনিং আ মিটিং, সে ঢাকা গেল কি জন্য? মিটিংয়ে জয়েন করার উদ্দেশ্যে। এই যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পর নেক্সট যে ভার্বটা আসবে জয়েন, সেটা কিন্তু আমরা আইএনজি যুক্ত করতে হবে। হি ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু জয়েনিং আ মিটিং, সে ঢাকা গেল একটা মিটিংয়ে জয়েন করার জন্য। সো উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি। উই লুক ফরওয়ার্ড টু রিসিভ আ রেসপন্স ফ্রম ইউ, তাহলে উই লুক ফরওয়ার্ড টু, যে লুক ফরওয়ার্ড টু আর দেখতে পাচ্ছি, লুক ফরওয়ার্ড টুর পরে নেক্সট যে ভার্বটা আসবে সেটা কিন্তু অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং আ রেসপন্স ফ্রম ইউ। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, ইজ অ্যাডিক্টেড টুর পরে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আই এম নট অ্যাকাস্টম টু লিভিং ইন দ্য আরবান এরিয়া, সো অ্যাকাস্টম টু যেটা দেখতে পাচ্ছি সেটার পরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি। আমি আরবান এরিয়াতে বসবাসের সাথে অভ্যস্ত নই। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, সো এই যে লুক ফরওয়ার্ড টু দেখতে পাচ্ছি সেটার পরে কিন্তু ভার্বের সাথে সিইং আইএনজি করতে হবে। এরপর প্রেফার টুর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। প্রেফারের পরে যে টুটা থাকে সেই টু এর আগে এবং পরে দুইটাতেই যদি ভার্ব আসে তাহলে দুইটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। সে লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করে। দ্য এমপি ইজ কমিটেড টু ফিনিশিং দ্য ওয়ার্ক বাই 2025। তারপর দেখো ক্যান নট হেল্প, কুড নট হেল্প, সেগুলোর পরে কিন্তু ভার্বের সাথে অবশ্যই আইএনজি করতে হবে। যেমন আই ক্যান নট হেল্প ডুইং দিস, আমি এটি না করে পারি না। একটু আগে বলেছিলাম যে ক্যান নট বাটের পরে কিন্তু ভার্বে বেস ফর্ম হয়, একদম শুরুতে বললাম। তবে ক্যান নট হেল্প যদি হয় তাহলে সেটার পরে কিন্তু ভার্বে বেস ফর্ম হয় না, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক একইভাবে কুড নট হেল্প এর পরেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু কুড নট বাটের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না। উড ইউ মাইন্ড, ডোন্ট মাইন্ড, শুধু মাইন্ড, ডু ইউ মাইন্ড, এগুলোর পরে সর্বদা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি প্লিজ, কিছু যদি না মনে করো এক কাপ চা খাবে, তো এটা উড ইউ মাইন্ডের পরে ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। ডু ইউ মাইন্ড
প্লেয়িং উইথ মি নাও, তোমার কোনো সমস্যা আছে আমার সাথে যদি এখন খেলো, তাহলে ডু ইউ মাইন্ডের পরে প্লেয়িং দিতে হবে ভার্বের সাথে আইএনজি। আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস, মানে হচ্ছে আমি কুকিংয়ে তোমাকে সাহায্য করার জন্য আমি কোনো মাইন্ড করবো না, তবে আমি এই মুহূর্তে ডিশ ধুতে যাচ্ছি না। সেই যে দেখতে পাচ্ছ ডোন্ট মাইন্ডের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে, খুব গুরুত্বপূর্ণ এটা। তারপর প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ই, যেমন আই স হিম গোয়িং টু মার্কেট, আমি তাকে মার্কেটে যেতে দেখলাম, এটা একটা অবস্থা বোঝায়। তো অবস্থা বোঝালে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আর সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। জেরান্ড হিসেবেও কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে দেখা যায়, যেমন হি লাইকস ওয়াচিং টেলিভিশন, সে কী পছন্দ করে, টেলিভিশন দেখা পছন্দ করে। সো এটা একটা পছন্দের জিনিসের নাম মানে নাউন, আর নাউনের মতো কাজ করে ভার্বের সাথে আইএনজি যখন, তখন সেটাকে বলা হয় জেরান্ড। তারপরে ওয়াইলের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যেমন মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল উপস্থিত হলো, ওয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার। তারপর দেখো অ্যাজ দে ওয়েটেড রহিম আর্গিউড এগেনস্ট ওয়ার ওয়াইল হিজ ব্রাদার ওয়াজ ডিসকাসিং দ্য ইফেক্টস অফ পলিউশন। সেখানে দেখতেই পাচ্ছ ওয়াইলের পরে নেক্সট যে ভার্বটা আছে সেটা কিন্তু ভার্বের সাথে আইএনজি করতে হবে। তো নর্মালি তো এটা একটা টেন্সে ব্যবহার করতে হবে, সে কারণে এটা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, যেহেতু এটা পাস্ট সেন্স, সো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ডোন্ট মেক আ নয়েজ ওয়াইল ইয়োর ফাদার, ওয়াইলের পরে কিন্তু দেখো স্লিপ আছে, তাহলে এখানে করতে হবে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডোন্ট মেক আ নয়েজ ওয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং, তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ওয়াইলের পরে নেক্সট আমরা যে ভার্বটা পাবো সেটা অবশ্যই আইএনজি করতে হবে। এরপর ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ, এর মানে হচ্ছে কোনো লাভ নেই, নিরর্থক, এগুলোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন ইট ইজ নো গুড গেটিং অ্যাংরি অ্যাট ওয়ান্স, প্রথমবারই রাগ করে কোনো লাভ নেই। সো এই যে ইট ইজ নো গুড, তারপরে গেট ভার্ব আছে, তাহলে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। ইট ইজ নো ইউজ ওয়ারিং অ্যাবাউট ইট, এটার প্রতি উদ্বিগ্ন হয়ে কোনো লাভ নেই, তাহলে এই যে ইট ইজ নো ইউজ, এরপর নেক্সট যে ভার্বটা ওয়ারি, সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরপর দেখি কোন কোন ক্ষেত্রে ইনফিনিটিভ হয়, অর্থাৎ ভার্বের আগে টু বসে, যেমন ফরবিড, ওয়ান্ট, লার্ন, ডিসাইড, অফার, হোপ, প্ল্যান, প্রমিস, তারপর হচ্ছে উইলিং, নো, ইন্টেন্ট, অ্যাডভাইস, এই সকল ভার্বগুলোর পর নেক্সট যদি কোনো ভার্ব আসে তাহলে সেটাতে ইনফিনিটিভ হয় সাধারণত, যেমন আই টুক আ ম্যাপ উইথ মি অ্যাজ আই ডিডন্ট ওয়ান্ট টু লুজ মাই ওয়ে অন দ্য জার্নি, আমি আমার সাথে একটা ম্যাপ নিয়েছিলাম যাতে করে আমার জার্নিতে বের হওয়ার সময় রাস্তায় যেন আমি রাস্তা যেন হারিয়ে না ফেলি। সো এই যে বিষয়টা, ওয়ান্টের পরে কিন্তু টু দিচ্ছি আমরা, ওয়ান্টের পর টু দিচ্ছি। দে ডিসাইডেড টু গো, দে ডিসাইডেড গোয়িং দেওয়া যাবে না কিন্তু, দে ডিসাইডেড টু গো, তারা যাওয়ার সিদ্ধান্ত নিল। হি অ্যাডভাইজড মি টু গিভ আপ স্মোকিং, এখানে কিন্তু হি অ্যাডভাইজড মি, গিভিং আপ স্মোকিং করা যাবে না, অ্যাডভাইজের পর কিন্তু ইনফিনিটিভ হয়ে থাকে সাধারণত, সে আমাকে স্মোকিং ত্যাগ করার ব্যাপারে পরামর্শ দিল। আই ফরবেড হিম গো, I forbade him to go. He intends to stay in the country for 2 months. So ইন্টেন্টের পরেও কিন্তু ভার্বের সাথে সামনে একটা টু বসে, অর্থাৎ ইনফিনিটিভ হয়। তারপর সো ডট 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 দ্যাট, এরপর এত যে, এত বোকা যে, এত গাধা যে, এত দুর্বল যে, এত মেধাবী যে, এত পাগলা যে, এত দুর্বল যে, এই ধরনের যে অর্থগুলো, এত ডট 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 যে, এই অর্থে কিন্তু আমরা এরপরে ক্যান ব্যবহার করব যদি প্রেজেন্ট টেন্স হয়, যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড ব্যবহার করব, যেমন হি ইজ সো উইক, এই যে সো ডট 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 দ্যাট, মানে সে এত দুর্বল যে, হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। সো ডট 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 দ্যাট থাকলে তারপর আমরা ক্যান ব্যবহার করব, ঠিক আছে। আর দ্য লোড ওয়াজ, এখানে কিন্তু ওয়াজ হয়ে গেল, প্রথমে ইজ ছিল, পরটা কিন্তু ওয়াজ, এটা কিন্তু পাস্ট টেন্স, বোঝাটা এত ভারী ছিল যে সে এটি ক্যারি করতে পারছিল না, সো পাস্ট টেন্স করতে হবে, তাহলে এখানে কিন্তু কুড নট ব্যবহার করতে হবে। যদি এখানে ইজ থাকতো তাহলে আমরা এখানে ক্যান নট ক্যারি ইট ব্যবহার করতাম। তারপর সো দ্যাট, এটা কিন্তু সো ডট 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 দ্যাট, আর এটা হচ্ছে সো দ্যাট মানে হচ্ছে যাতে, আমরা ভাত খাই যাতে বাঁচি, অথবা ইন অর্ডার দ্যাটের পর মে অথবা ক্যান দুটোই ব্যবহার করা যায় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর মাইট অথবা কুড সেটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন উই ইট সো দ্যাট উই লিভ, উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচি, এখানে মে ছাড়া আমরা কেন ব্যবহার করতে পারি, তবে মে এখানে প্রেফার করা হয়। উই ওয়েন্ট টু হিজ হাউস সো দ্যাট উই, এখানে কিন্তু পাস্ট টেন্স, আর এটা কিন্তু প্রেজেন্ট টেন্স থাকার কারণে মে লিভ, আর এটা যেহেতু পাস্ট টেন্স তারপরে সো দ্যাট, তাহলে এখানে আমরা ব্যবহার করব মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। উই ওয়েন্ট টু হিজ হাউস সো দ্যাট উই মাইট টক টু হিজ ফাদার,
আমরা তার বাড়ি গিয়েছিলাম যাতে আমরা তার বাবার সাথে কথা বলতে পারতাম। তারপর লিস্টের পর সর্বদা শুড অথবা মাইট ব্যবহার করা হয় এবং তারপর ভার্ব বেস ফর্ম ব্যবহার করা হয়, তবে শুড কিন্তু বেশি ব্যবহার করা হয়। যেমন ওয়াক ফাস্ট, লিস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, তাড়াতাড়ি হাঁটো না হলে কিন্তু ট্রেন মিস করবে। সো লিস্টের পরে মাথায় রাখবে যে সর্বদা শুড তারপর ভার্ব বেস ফর্ম ব্যবহার করবে। হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। আমাদের সর্বশেষ রুল হলো কন্ডিশনালস বা কন্ডিশনাল সেন্টেন্সেস, অর্থাৎ শর্তযুক্ত বাক্য। সেটি আগে আমরা সহজ করে বুঝে নেই। কন্ডিশনালসগুলো 4 রকম হতে পারে: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল বলা হয় যে সকল বাক্যগুলো সর্বদাই সত্য, যেমন ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, যদি পানি জমে যায় তাহলে এটা বরফে পরিণত হয়। এটা কিন্তু অতীতেও হয়েছিল, এখনও হয়, ভবিষ্যতেও হবে, এটা কিন্তু সর্বদাই সত্য। সো এই ধরনের শর্তযুক্ত বাক্যকে বলা হয় জিরো কন্ডিশনাল। আর তারপর দেখো ফার্স্ট কন্ডিশনাল বলা হয় যদি ইফের পর এখানে যদি ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে আমি যাব, আই উইল গো অথবা আই শ্যাল গো অথবা আই মে গো অথবা আই ক্যান গো, আমরা 4 ভাবেই করতে পারি। যদি তুমি আসো তাহলে আমি যাব অথবা আমি যেতে পারি অথবা আমি যেতে পারি। সো যদি এটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এটা পরের অংশটা আমরা ফিউচারে করব, অথবা মে অথবা ক্যান দিয়ে আমরা করব। সো এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। তারপর ইফ ইউ কেম, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, আই উড গো অথবা আই মাইট গো অথবা আই কুড গো, আমি যেতাম অথবা আমি যেতে পারতাম। তাহলে এটা হচ্ছে ইফের পরের অংশটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং পরবর্তী অংশটা এই কারণে উড, কুড অথবা মাইট দিয়ে আমাদের করতে হয়। সো এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফের পরে পরবর্তী অংশটা কিন্তু পাস্ট ইনডিফিনিট না, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং পরবর্তী অংশটা যেহেতু এটা পাস্ট পারফেক্ট, সো এখানে পরবর্তী অংশটা হবে আই উড হ্যাভ গন অথবা আই মাইট হ্যাভ গন অথবা আই কুড হ্যাভ গন। আমরা 3 ভাবে করতে পারি, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। সো এখানে একটু জিনিস ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে ফার্স্ট কন্ডিশনালে কিন্তু প্রেজেন্ট এই ইফের সাথে যে অংশটা আছে কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, সেকেন্ডটা যেটা সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে আছে, আর থার্ডটা সর্বদাই পাস্ট পারফেক্টে থাকে। ইফ সংযুক্ত যে ক্লজটা সেটার কথা বলছি আমি। এবং আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যদি পানি জমে যায় তখন এটা বরফে পরিণত হয়, এটা কিন্তু সর্বদাই সত্য। আর যদি তুমি আসো তাহলে আমি যাব, এটা কিন্তু সত্য হওয়া সম্ভব, এখনও কিন্তু সময় চলে যায় নাই, এটা কিন্তু এখনও সম্ভব। তাই এই দুটোকে আমরা বলি রিয়াল কন্ডিশনাল, এই দুটো কিন্তু সম্ভব। আর পরের দুটো দেখো, ইফ ইউ কেম, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, এখন কি সম্ভব? তুমি আসোও নাই, আমি যাইও নেই, তুমি যদি আসতে তাহলে আমি যেতাম। এটা কিন্তু এখন আসাও সম্ভব না, যাওয়াও সম্ভব না, এটা কিন্তু অতীত হয়ে গেছে, এই জন্য এটাকে বলা আনরিয়াল, অবাস্তব, এটা কিন্তু সম্ভব না। তারপর ইফ ইউ হ্যাড কাম, এটা তো কোনোভাবেই সম্ভব না, এই জন্য এই পরের দুইটাকে বলা হয় আনরিয়াল। প্রথমটা হচ্ছে সর্বদাই বাস্তব, এটা বাস্তব হওয়া সম্ভব, এটা হচ্ছে অবাস্তব, এটা হলো চরম অবাস্তব। তো পরীক্ষা কেমনভাবে কন্ডিশনালগুলো আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যেটা বলছিলাম কন্ডিশনালসগুলো 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই 4 প্রকার হয়ে থাকে। চিরন্তন সত্য বা সাধারণভাবে সর্বদাই সত্য যেগুলো, সেগুলো জিরো কন্ডিশনালের হয়ে থাকে। যেমন এখানে কিছু দেখো, ওয়েন ওয়াটার ফ্রিজেস, যখন পানি জমে যায়, টার্নস ইনটু আইস। 38তম বিসিএসের প্রশ্ন, যখন পানি জমে যায় তখন এটা বরফে পরিণত হয়। এদিকেও প্রেজেন্ট টেন্স, এদিকেও প্রেজেন্ট টেন্স, এই জন্য এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। ওয়াটার বয়েলস, পানি ফুটতে শুরু করে। ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, পানি ফুটতে থাকে যদি তুমি এটাতে 100 ডিগ্রি পর্যন্ত তাপ দিতে থাকো, তাহলে এখানে কন্ডিশনাল ইফ ব্যবহার আমরা করব। এটা 24তম বিসিএসের প্রশ্ন। ইফ এ পারসন ক্যানট স্টপ টেকিং ড্রাগস, যদি একজন ব্যক্তি যদি ড্রাগ নেওয়া বন্ধ না করতে পারে তাহলে আমরা বলতে পারি যে সে সেটাতে অ্যাডিক্টেড, হি অর শি ইজ অ্যাডিক্টেড টু দেম। তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা কি? এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এটা 33rd বিসিএস এসছে। তারপরে ইফ এ সাবস্টেন্স ইজ কোহেসিভ, যদি একটা সাবস্টেন্স বা একটা পদার্থ যদি কোহেসিভ হয় তাহলে সেটা সর্বদা একসাথে লেগে থাকার চেষ্টা করে, ইট টেন্ডস টু স্টিক টুগেদার। সো এখানেও কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য এটা হচ্ছে তোমার জিরো কন্ডিশনাল। এরপর আমরা একটু আসি ফার্স্ট কন্ডিশনালে। ফার্স্ট কন্ডিশনালের কথা যেটা বললাম আমি তোমাদেরকে, যে উইল, শ্যাল, মে, ক্যান, এই 4টা আমরা ব্যবহার করতে পারি। ইফ রুবি ইজ হিটেড, যদি রুবিকে তাপ দেওয়া হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে আমরা ব্যবহার করবো ইট উইল টেম্পোরারিলি লুজ ইটস কালার। সো আমরা এটা কিন্তু খেয়াল করতে পারছি যে উইল ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ফিউচার ব্যবহার হচ্ছে, তাহলে এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল। আনলেস ইউ স্টাডি হার্ড, এই যে আনলেস বা ইফ যেটাই হোক না কেন, সেটার পরে যখন এটা প্রেজেন্ট টেন্সে থাকছে
তখন সেটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল, এবং সে কারণে আমরা এখানে উইল নট পাস অথবা শ্যাল নট পাস অথবা মে নট পাস অথবা ক্যান নট পাস আমরা 4টা ব্যবহার করতে পারি। ইফ আই উইন দ্য লটারি, যদি আমি লটারিতে উইন করি তাহলে আমি একটা বড় বাড়ি কিনবো। আই শ্যাল বাই আ হাউস অথবা আই উইল বাই আ হাউস অথবা আই মে বাই আ হাউস অথবা আই ক্যান বাই আ হাউস, 4 ভাবে করতে পারি। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 19 সালে এসছে গতবারই। চলে আসি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল চিনব কিভাবে? ইফ বা আনলেসের পরে দেখবো যে পাস্ট টেন্স থাকবে ভার্বটার। যেমন এখানে একটা দেখো, ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি যেতাম। তাহলে এখানে যেহেতু কেইম আছে, কাম নাই, কামের পাস্ট টেন্স কেইম আছে, সো এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আমাদের পরবর্তী অংশটা হচ্ছে উড অথবা কুড অথবা মাইট এবং তারপর ভার্বের বেস ফর্ম নিতে হবে। যেমন ইফ ইউ কেম আই উড গো, এখানে আই উড গো ছাড়াও আমরা নিতে পারি আই কুড গো, আই মাইট গো, এটসেট্রা। 3 ভাবে 3টা জিনিসই নেওয়া যায়। তারপর দেখো এখানে আনলেস ইউ স্টাডিড হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করতে, এই যে স্টাডিড পাস্ট টেন্স, সো এখানে পরবর্তীতে আমাদের নিতে হবে ইউ কুড নট পাস অথবা ইউ উড নট পাস অথবা ইউ মাইট নট পাস। তারপরে নিচের দিকে দেখো, ইফ আই হ্যাড আ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আই উড বাই এ কার, তাহলে আমি কার কিনতাম, অথবা আই কুড বাই এ কার অথবা আই মাইট বাই এ কার। সো এখানে হেড দেখে কিন্তু আমরা অনেকে থার্ড কন্ডিশনাল মনে করি, যেটা কিন্তু একটা ভুল ধারণা। সো এটা খেয়াল করতে হবে যে হেড কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল না, কারণ তার সামনে হেড নাই, কিংবা হেডের পরে আরেকটা ভার্বের ভিতরি ফর্ম কিন্তু নাই। সো এটা কিন্তু থার্ড কন্ডিশনাল না, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। হ্যাভ ভার্বের পাস্ট টেন্স হচ্ছে হেড, সো এটা সেকেন্ড কন্ডিশনাল হওয়ার কারণে উড বাই অথবা কুড বাই অথবা মাইট বাই। তারপর দেখো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। এখানে একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে অনেক সময় ইফ বা আনলেস ছাড়াও কিন্তু কন্ডিশনাল হতে পারে। তখন সেক্ষেত্রে সাবজেক্টের পরে যে ভার্বটা ছিল সেটা সামনে চলে আসে। যেমন এখানেও এটাও দেখো হ্যাড এবং তারপরে ভার্বের ভি3 ফর্ম নাই, সো এটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে বলতে পারি আমরা যে যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তাহলে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই অথবা আই উড ফ্লাই ইন দ্য স্কাই অথবা আই মাইট ফ্লাই ইন দ্য স্কাই। তারপরে আসো ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম তাহলে আমি এই সিচুয়েশনটা আরও মোর কেয়ারফুলি হ্যান্ডেল করতাম। আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, আই উড হ্যান্ডেল। অথবা এখানে আমরা উড হ্যান্ডেল ছাড়াও কুড হ্যান্ডেল অথবা মাইট হ্যান্ডেল ব্যবহার করতে পারি। তারপর দেখো, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম তাহলে আই উড অ্যাকসেপ্ট দেয়ার অফার, তাহলে আমি তাদের অফারটা অ্যাকসেপ্ট করতাম। এখানে উড অ্যাকসেপ্ট অথবা কুড অ্যাকসেপ্ট অথবা মাইট অ্যাকসেপ্ট ব্যবহার করতে পারি। চলে আসি পরের পাতায়, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল চিনব কিভাবে? ইফ বা আনলেসের পরে অবশ্যই হ্যাড থাকতে হবে এবং হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে, তাহলে বুঝবো যেটা থার্ড কন্ডিশনাল। এবং সেক্ষেত্রে উড অথবা কুড অথবা মাইট এর পরে হ্যাভ নিতে হবে, হ্যাভের পর ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। যেমন ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে তাহলে আই উড হ্যাভ গন অথবা কুড হ্যাভ গন অথবা মাইট হ্যাভ গন। পরীক্ষা আসা উদাহরণগুলো দেখো, এখানে দেখো, দিস কুড হ্যাভ ওয়ার্কড, এই যে কুড হ্যাভ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে বুঝতেই পারছো এটা থার্ড কন্ডিশনাল। তাহলে ইফের পর সাবজেক্টের পরে কি নিতে হবে? হ্যাড নিতে হবে। ইফ আই হ্যাড বিন মোর কশিয়াস, তারপর দেখো এখানে হি তারপর ডট 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 অ্যারেস্টেড, এখানে বোঝা যাচ্ছে না কোন কন্ডিশনাল। পরের অংশ দেখো, ইফের পরে সাবজেক্টের পরে দেখো হ্যাড তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটা থার্ড কন্ডিশনাল। তাহলে আমাকে এখানে নিতে হবে উড হ্যাভ বিন, এই যে উড হ্যাভ বিন। অথবা অপশনে যদি আমার এখানে কুড হ্যাভ বিন অথবা মাইট হ্যাভ বিন থাকতো সেটাও আমরা নিতে পারতাম। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 13 সালে এসছে এবং 26তম বিসিএসের প্রশ্ন। তারপর দেখো, হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড, আমি যদি জানতাম যে তুমি বাইরে অপেক্ষা করছো তাহলে আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন, তাহলে আমি তোমাকে ভিতরে আসার জন্য আমন্ত্রণ জানাতাম। এই যে হ্যাড তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটা থার্ড কন্ডিশনাল। তাহলে পরবর্তী অংশটা আমাকে উড হ্যাভ ইনভাইটেড নিতে হবে। যদি অপশনে কুড হ্যাভ ইনভাইটেড থাকতো বা মাইট হ্যাভ ইনভাইটেড থাকতো সেটিও কিন্তু হতো। তারপরে আসো হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, দেখো উড হ্যাভ তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ইফের পর কি নিতে হবে? সাবজেক্টের পর হ্যাড নিতে হবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। হ্যাড ব্রোকেন, যদি ব্রিজটি ভেঙে যেত তাহলে কি হতো? হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। সো এটা বুঝতেই পারছো, অনেক ইজি। তারপর দেখো, শাহিন উড নেভার হ্যাভ টেকেন দ্য জব ইফ হি ড্যাশ, এখানে দেখো উড তারপরে হ্যাভ তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ইফের পরে হ্যাড নিতে হবে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। অপশনগুলোর মধ্যে হ্যাড নোন এটা এখানে সবচেয়ে উপযুক্ত। তারপর দেখো, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, যদি আমি জানতাম যে তুমি আসছো
তাহলে আই এই যে এখানে হ্যাড তারপরে পাস্ট পার্টিসিপল, তাহলে থার্ড কন্ডিশনাল, তাহলে আমাকে নিতে হবে উড হ্যাভ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে রয়েছে গন, would have gone to the station অথবা could have gone to the station অথবা might have gone to the station, তিনটাই নেওয়া যায়। যদি আমি জানতাম যে তুমি আসছিলে তাহলে আমি স্টেশনে যেতাম। তারপর দেখো এখানে হি, বোঝা যাচ্ছে না কোন কন্ডিশনাল? আচ্ছা পরের অংশে দেখো ইফ, তারপরে দেখো সাবজেক্টের উপরে হ্যাড, তারপর পাস্ট পার্টিসিপল আছে ভার্বের, তাহলে এটা থার্ড কন্ডিশনাল, তাহলে আমাকে নিতে হবে উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে এখানে কাম রয়েছে, সো আমরা এখানে নিতে পারি কাম। হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, সে যদি সক্ষম হতো তাহলে সে আমাদেরকে দেখতে আসতো। তাহলে এই যে এখানে উড হ্যাভ কাম অথবা যদি অপশনে থাকতো কুড হ্যাভ কাম অথবা মাইট হ্যাভ কাম, সেটিও কিন্তু হতে পারতো। আরেকটি জিনিস তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে ইফ বা আনলেস। ইফ, আনলেস, অনেক সময় হোয়েন, এই ধরনের কনজাংশনগুলো কিন্তু দিয়ে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সগুলো হয়ে থাকে, কিন্তু এগুলো ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে, যেমন প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, এই ধরনের কনজাংশনও থাকতে পারে। প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট এগুলোর মানেও হচ্ছে যদি, ইফের সমতুল্য। তারপরে ইন কেস, সম্ভাবনা থাকে যদি, তাহলে এটি ব্যবহৃত হয়। তারপর দেখো গিভ হার আ টেলিফোন নাম্বার টু রিং ইন কেস শি গেটস লস্ট। সো এখানে কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে, সম্ভাবনা থাকার কারণে এখানে আমরা ইন কেস ব্যবহার করছি। ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে সপ্তম ক্লাসে। সপ্তম ক্লাসের টপিক হচ্ছে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।